এই কোয়ার্টারে কস্তুরীরা এসেছে 6 মাস হলো। তার বরের বদলির চাকরি। কোয়ার্টারটার পিছনে একটা ছোট বাগান, জানালা দিয়ে দেখা যায়, বেশ বড় ছোট গাছে ভরা। সেদিন রাত্রে প্রচণ্ড ঝড় থামাতেই মাঝ রাত্রে এক মহিলার আর্তচিৎকার শুনে ঘুম ভেঙে গিয়েছিল কস্তুরী আর তার বর কৌশিকের। চিৎকারটা পিছনের বাগান দিয়েই এসেছিল। কারেন্ট অফ বলে কৌশিক তাড়াতাড়ি টর্চ লাইট জ্বালিয়ে জানালা দিয়ে দেখতে চাইল বাগানের দিকে। টর্চের আলোয় আধা অন্ধকারে বোঝা গেল বাগানের আম, লিচু আর কাঁঠাল গাছসহ অনেক গাছ প্রায় উপড়ে গেছে ভীষণ ঝড়ে। সেই সঙ্গে পাঁচিলের একদম গায়ে কৃষ্ণচূড়া গাছটাও একদম শিকড় ছিঁড়ে উল্টে পড়ে আছে। আর সেই কৃষ্ণচূড়া গাছটার কাছে কেউ যেন উপুড় হয়ে কিছু একটা করছেন। টর্চের আলো পড়তে লোকটা পিছন ফিরে তাকালো। অল্প আলোয় দেখা গেল পিছনের বাড়ির গাঙ্গুলি মশাই। কি যে করছেন এই অন্ধকারে ঠিক ঠাওর করতে পারছিল না ওরা দুজনে। গায়ে আলো পড়তে ওদের দিকে ফিরে ব্যাকুলভাবে হাতছানি দিয়ে ডাকলেন তিনি। কিছু বিপদ হয়েছে বুঝতে পেরে কস্তুরীর আর তার বর তাড়াতাড়ি করে পিছনের দরজা দিয়ে বেরিয়ে গাছটার নিচে গিয়ে দেখল গাঙ্গুলিবাবুর স্ত্রী অজ্ঞান হয়ে কৃষ্ণচূড়ার গাছটার গোড়ায় পড়ে আছেন। তাকে একা টেনে তুলতে পারছেন না বৃদ্ধ মানুষটি। ব্যাপারটা কিছুই বুঝল না কস্তুরী। এত রাত্রে ঝড় থামতেই গাঙ্গুলি গিন্নি এই পরিস্থিতিতে এই বাগানে এলেন কেন? কৌশিক তাকে ইশারা করে ঘরে যেতে বলল। ঘরে তাদের 5 বছরের ছোট ছেলে শুয়ে আছে একা। হঠাৎ ঘুম ভাঙলে কাউকে দেখতে না পেয়ে ভয় পেয়ে কাঁদতে পারে। কস্তুরীর মনের মধ্যে অস্বস্তি আর অনেক জিজ্ঞাসা নিয়ে ঘরে এলো। কৌশিক আর গাঙ্গুলি মশাই ধরাধরি করে গাঙ্গুলি গিন্নিকে ঘরের ভেতর নিয়ে গেলেন। এই গাঙ্গুলি বাবু আর গাঙ্গুলি গিন্নি 2 বয়স্ক মানুষ, দুজনে একটু অন্যরকম। ওনারা দুজনে একাই থাকেন, কারোর সাথে কথা বলেন না, কারোর সাথে মেশেন না। ওনার স্ত্রী পাগল মতো সারাদিন পিছনের বাগানে ঘোরাঘুরি করেন। এখানে আসার পরেই কস্তুরী কাজের মাসির কাছে শুনেছিল পিছনের জানালা দিয়ে দেখবে কত রঙ্গ বাগানের মধ্যে, বলেই মুখ বেঁকিয়েছিল কাজের মাসি। বাগানটা তাদের কোয়ার্টারের পিছনে, একদম গায়ে। বাগানের পরেই গাঙ্গুলি মশাইয়ের বাড়ি। সত্যিই কস্তুরী আড়াল থেকে কাজের ফাঁকে ফাঁকে দেখেছে সারাদিনে অন্তত 10-12 বার গাঙ্গুলি গিন্নি কৃষ্ণচূড়া গাছটার কাছে এসে কি যেন বিড়বিড় করেন। আবার কখনো একা একা হাসেন, গাছটাকে জড়িয়ে ধরে আদর পর্যন্ত করেন। কস্তুরী মনে মনে অবাক হয় আর ভাবে পৃথিবীতে কত রকমের যে পাগল আছে। একদিন তো বাড়ি যেতেই চান না। গাঙ্গুলি মশাই তখন জোর করে ডেকে বুঝিয়ে ওনাকে ঘরে নিয়ে যান। কস্তুরীর কেমন অস্বস্তিও হয়। সত্যিই বলে তাহলে কাজের মাসি? ভদ্রমহিলার মাথায় সমস্যা আছে। এসব পাগলা পাগলি দেখলে তার আবার বড্ড ভয় করে। এর মধ্যে একদিন দুপুরে কস্তুরী ছেলেকে খাওয়াচ্ছিল ঘরে বসে। কৌশিক অফিসে, ছেলে রোজকার মতো বায়না করছিল খাবে না বলে। কস্তুরী যতবার গালে ভাত দেয় ততবার ছেলে থু করে ভাত ফেলে দেয়। নিরুপায় কস্তুরী রেগে গিয়ে ছেলের গালে ছোট্ট একটা চড় মারতে ছেলে একেবারে ভ্যাঁ করে কেঁদে উঠল। এমন সময় গাঙ্গুলি গিন্নি তাদের ঘরের জানালা দিয়ে উঁকি মেরে আর্তনাদ করে বলল, ওমা, বাবুকে মারছিস কেন? মারিসনি, একদম মারতে নেই রে। জানালা দিয়ে হঠাৎ এইভাবে গাঙ্গুলি গিন্নি কথা বলাতে কস্তুরী কেমন যেন ভয় পেয়ে গিয়েছিল। তাছাড়া এইভাবে অন্যের জানালায় উঁকি মারা এ কেমন অভদ্রতা। তবুও প্রতিবেশী হয় তাই সামান্য হেসে বলেছিল, দেখুন না মাসিমা, কিছুতেই খাচ্ছে না। সঙ্গে সঙ্গে উনি ভীষণ বেদনার গলায় বললেন, খেতে হবে না ওকে, খিদে পেলে ঠিক খাবে, কিন্তু মারিস না বাবুকে। উফ, কি যে কষ্ট। বলে বুকে খুব কষ্ট হচ্ছে এই রকমভাবে নিজের বুকে হাত বোলাতে বোলাতে ছুটে চলে গিয়েছিলেন তিনি। কস্তুরী খুব অবাক হয়ে গিয়েছিল। তারপরে জানালা দিয়ে দেখে কৃষ্ণচূড়ার গাছটাকে জড়িয়ে ধরে মাথা ঠুকছে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। অদ্ভুত লেগেছিল কস্তুরীর। কিসের কষ্ট ওনার? একদিন কাজের মাসিকে জিজ্ঞেস করতে কাজের মাসি মুখ ঝামটে বলেছিল, মা হয়ে নিজের ছেলেকে মেরে ফেললে পাগল হবে না তো কি হবে?
পাপ কোথায় যাবে? শুনে কস্তরী শিউরে উঠেছিল। নিজের ছেলেকে মেরে ফেলেছে, এ কি অলক্ষণে কথা! কিভাবে সম্ভব এটা? ছেলেকে বুকে জড়িয়ে ধরে ভয়ে তাড়াতাড়ি কোয়ার্টারের পিছনের জানালাটা বন্ধ করে দিয়েছিল কস্তরী। তারপর কস্তরী দেখেছে মাঝে মাঝে গাছের আম জামরুল ওদের পিছনের দরজার কাছে জড়ো করে রেখে গেছে কে। অনুমান করে কস্তরী, কিন্তু কোনোদিনও সব ফলমূল ছুঁয়েও দেখেনি সে। ছেলেকে দেওয়া তো দূরের কথা। ইদানিং আরও একটা সমস্যা হয়েছে। ওর ছেলে কাঁদলে উনি প্রায় বন্ধ জানালার কাছে এসে ধাক্কা দিয়ে বলেন, মারিস না বাবুকে, ব্যথা পাবে, বড্ড ব্যথা পাবে। কথাগুলো শুনে কান্না থামিয়ে তার ছেলে হাঁ করে তাকিয়ে থাকে বন্ধ জানালার দিকে। কিন্তু কস্তরী আর ওই জানালা খোলেনি কোনো সময়। কি জানি কি আছে মনে। নিজের ছেলেকে যখন মেরেছে তখন ওই পাগলকে আর ভরসা কি? এইসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছিল কস্তরী জানে না। সেই ঝড়ের রাতে শেষ ভোরের দিকে কৌশিক ফিরল। হাত মুখ ধুয়ে এসে ক্লান্তভাবে খাটে বসতেই কস্তরী জিজ্ঞেস করল, কি হলো, কেমন আছেন এখন? ভীষণ মন খারাপের সঙ্গে কৌশিক বলল, জ্ঞান ফিরতেই ভীষণ কান্নাকাটি করছিলেন। ডাক্তার এসে ইঞ্জেকশন দিয়েছেন, উনি এখন ঘুমাচ্ছেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে কৌশিক বলল, কত রকম যে দুঃখ আছে মানুষের। আজ স্ত্রীর অমন দশা দেখে মেসোমশাই বড্ড ভেঙে পড়েছেন। আমার হাত ধরে কাঁদতে কাঁদতে কত কথা বললেন। কস্তরী উৎসুক চোখে তাকিয়ে রইল স্বামীর দিকে। বুঝল তার স্বামী ভীষণ কষ্ট পাচ্ছেন কোনো কারণে। কৌশিকের পাশে বসে কস্তরী তার হাতটা নিজের মুঠোয় নিয়ে হালকা চাপ দিল। কৌশিক বলল, সন্তান শোক জীবনের সব থেকে বড় শোক, জানো? কস্তরী বলল, হ্যাঁ শুনেছি, উনি নাকি নিজের হাতে ছেলেকে। কৌশিক দুই দিকে মাথা নাড়িয়ে বলে উঠল, উফ, না গো না, চুপ করো। কি করে ভাবলে তুমি? বাইরের লোকেরা কতটুকু আর জানে? গাঙ্গুলি মশাইয়ের কাছেই শুনলাম আজ। ওনাদের ছেলের যখন বছর 7 বয়স, তখন কোথা থেকে ওই কৃষ্ণচূড়া গাছটা নিয়ে এসে পাঁচিলের ধার ঘেঁষে বসায়। নিজের হাতে পোতা গাছ ধীরে ধীরে যখন বাড়তে লাগলো, তখন ছেলে ভীষণ খুশি হয়ে প্রায় প্রতিদিন মাকে জোর করে বাগানে এনে দেখাতে চাইতো কেমনভাবে তার হাতে বসানো গাছটা দিনে দিনে বাড়ছে। সে বয়ে পড়েছে গাছেরও প্রাণ আছে। সারাদিন এই গাছটা জুড়েই খেলা ছিল তার। প্রতিদিন গাছটাকে দেখতো আর গাছটার নতুন নতুন পাতা, কচি কচি ডাল আবিষ্কার করে অবাক হয়ে যেত। ছোট মানুষরা যেসব ক্ষুদ্র জিনিস নিয়ে জারপড়ানায় মেতে থাকতে পারে, বড়দের কাছে স্বাভাবিকভাবেই সেগুলো অতিশয় তুচ্ছ মনে হয়। তাই প্রথম প্রথম ছেলের পাগলামিতে কিছু না বললেও গাঙ্গুলি গিন্নি ছেলেকে একদিন একটু বকা দিয়েছিলেন। কারণ গাছটার নেশায় ছেলে মাঝে মাঝে স্কুল না যাওয়ার বায়না ধরছিল। মায়ের ধারণা হলো সবসময় গাছ নিয়ে সময় কাটিয়ে স্কুল আর পড়াশোনায় ফাঁকি দিচ্ছে ছেলে। মায়ের হালকা বকুনি দুরন্ত ছেলে পাত্তাই দিল না। সে চলল তার নিজের নিয়মে। এর কয়েকদিন পরেই সন্ধ্যাবেলায় পড়াতে বসে গাঙ্গুলি গিন্নি হঠাৎ খেয়াল করেন অঙ্ক না করে অঙ্ক খাতায় নিচে ছেলে আঁকার খাতা নিয়ে এক মনে কৃষ্ণচূড়া গাছ এঁকেছে। তাতে হেলান দিয়ে নিজেকে এঁকে পাশে লিখেছে, আমার প্রিয় বন্ধু। অঙ্ক না করে ছবি এঁকে ফাঁকি মারার জন্য রাগের মাথায় মাসিমা ছেলেকে একটা চড় মারেন। সব মায়েরাই ছেলে মেয়েদের এমন টুকটাক মেরেই থাকেন পড়াশোনায় ফাঁকি দিলে। কিন্তু কিছুক্ষণ পর ছেলে বমি করতে থাকে। সেই সময় গাঙ্গুলিবাবু অফিস থেকেও ফেরেননি। মাসিমা প্রথমে বুঝে উঠতে পারেননি ছেলের কি হলো। তারপর হাসপাতালে নিয়ে যাবার আগেই সব শেষ। হাসপাতালে পোস্টমর্টম রিপোর্টে ডাক্তারের কথা অনুযায়ী রগে কোনোভাবে আঘাত পাওয়ার ফলে মৃত্যু হয়েছে বাচ্চাটার। এইটুকু বলে কৌশিক কস্তরীর দিকে তাকিয়ে বিষাদ মাখা গলায় বলল, ভাবো তো কি পরিস্থিতি। সবাই তখন ওনাকে জিজ্ঞেস করছে কিভাবে লাগলো ছেলের রগে। উনি তখন দিশেহারা ছেলের শোকে নিজেকে আর সামলাতে পারেননি। তিনি তো তেমন জোরে মারেননি ছেলেকে। কি করে এমন হলো সেটা ভাবার আগে নিজে মা হয়ে ছেলেকে মেরে ফেলেছেন এটা ভেবে নিজেকে ক্ষমা করতে পারলেন না উনি।
এর থেকে ভয়ঙ্কর কষ্ট এই পৃথিবীতে কি আর হতে পারে। শোকে দুঃখে বদ্ধ উন্মাদের মতো হয়ে গিয়েছিলেন। তার ওপর জানোই তো, কিছু মানুষ থাকেই যারা দোষ দিতেই থাকে। কস্তরীর বুকটা মোচড় দিয়ে ওঠে। এখন বুঝলো তার ছেলেকে ওই দিন মারতে উনি কেন অমন আর্তনাদ করে বারণ করছিলেন। নিজের ছেলেকে বুকে চেপে ধরল কস্তরী। মা হয়ে সে বুঝতে পারল গাঙ্গুলি গিন্নির মর্মান্তিক কষ্টটা। কৌশিক আবার বলল, ওনাদের বেশি বয়সের সন্তান ছিল বাচ্চাটা, তাই আর সন্তান সম্ভবাও ছিল না নতুন ইস্যু নেবার। স্ত্রীকে পুত্রশেখ থেকে স্বাভাবিক জীবনে ফিরে আনানোর জন্য আত্মীয় স্বজনদের টেরা কথা, পাড়াপড়শিদের বাঁকা চোখে তাকানো দেখে কষ্ট পেতে পারেন ভেবে সবার সাথে মেলামেশাও বন্ধ করে দেন মেসোমশাই। কয়েকবার সুইসাইড করতেও যান গাঙ্গুলি গিন্নি। ওই পরিস্থিতিতে স্ত্রীকে কিভাবে সামলাবেন একা বুঝে উঠতে পারছিলেন না। নিজেও মনের দিক থেকে ভেঙে পড়েছিলেন ভীষণ। তার মধ্যে একদিন ভোরে ঘুম ভেঙে দেখেন বাগানের ওই কৃষ্ণচূড়ার গাছটাকে জড়িয়ে আদর করছেন ওনার স্ত্রী, আর পরম স্নেহের সাথে কী সব বলছেন। দেখলে মনে হচ্ছিল ছোট্ট গাছটাও পাতা দুলিয়ে দুলিয়ে কথা বলছে ওনার সাথে। গাঙ্গুলি মশাইকে দেখে একগাল হাসি দিয়ে ওনার স্ত্রী বলল, বাবু স্বপ্নে এসেছিল একটু আগে, এইখানে দাঁড়িয়ে হাসছিল, ও এখানেই আছে। হ্যাঁ গো, ভোরের স্বপ্ন সত্যি হয় না? বলেই উত্তরের অপেক্ষা না করেই পরম বিশ্বাসে গাছটাকে আবার আলতো করে জড়িয়ে ধরলেন তিনি, ঠিক যেন ছেলেকে জড়িয়ে আদর করছেন। দীর্ঘদিন পরেই স্ত্রীর সেই হাসি মুখ দেখে মনে মনে ভীষণ স্বস্তি পেলেন। তারপর ধীরে ধীরে তার স্ত্রী সুস্থ হয়ে উঠলেন। ওই গাছটিই বাঁচিয়ে দিল তার গিন্নিকে। গাঙ্গুলিবাবু বুঝলেন কোনো এক বিশেষ কারণে এই কৃষ্ণচূড়া গাছটিকেই নিজের ছেলে ভেবেছেন তার গিন্নি। গাঙ্গুলি মশাই তাই এসবে কোনোদিন বাধা দেননি। স্ত্রী যাতে ভালো থাকে বরাবর সেই চেষ্টাই করে গেছেন তিনি। আজ দীর্ঘ ৩৫ বছর ধরে এমন চলে আসছিল। কিন্তু ওই দিন ওই ভীষণ ঝড়ের রাতে ঘরের মধ্যে ওনাকে ধরে রাখা যাচ্ছিল না কিছুতেই। বারবার দরজা খুলে বেরিয়ে আসতে চাইছিলেন তিনি গাছটার কাছে। কোনো রকমে আটকে রেখেছিলেন স্ত্রীকে। সেই মুহূর্তটুকু স্ত্রীর সেই বুক চাপড়ে কান্না দেখে তিনিও আসন্ন বিপদের কথা ভেবে শঙ্কিত হয়ে উঠেছিলেন। ঝড় একটু থামতেই সেই রাত্রে ওনার স্ত্রী দৌড়ে বেরিয়ে এসেছিল কৃষ্ণচূড়া গাছের কাছে। তারপর তো দেখলে কি হলো। কস্তরী একটা দীর্ঘশ্বাস ফেলল এই ভেবে দ্বিতীয়বার সন্তানহারা হলেন গাঙ্গুলি গিন্নি। দিন দুই পরে ওনাদের বাড়ি গেল তারা। এই কদিনে কেমন যেন আত্মীয়ের টান অনুভব করেছিলেন দুই বাড়ি। তারা দেখল ঘরে খাটের মধ্যে চোখ বন্ধ করে শুয়ে আছেন গাঙ্গুলি গিন্নি। গাঙ্গুলি মশাই তাদেরকে নিয়ে বৈঠকখানায় বসালেন। বললেন, আজ 2 দিন গিন্নি একবারও চোখ মেলেনি, একটাও কথা বলেনি আমার সাথে, কিছু খায়নি। এ যাত্রায় বোধহয় বাঁচানো যাবে না তাকে আর। ইচ্ছে করে কেউ যদি বাঁচতে না চায় তাকে কিভাবে কোন উপায়ে বাঁচাবেন তিনি? কথাগুলো বলে বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন। শুনে ভীষণ মন খারাপ লাগছিল কস্তরীর। কিন্তু এরই মধ্যে কৌশিক হঠাৎ খেয়াল করল ছেলে আশেপাশে কোথাও নেই। এদিক ওদিক দেখে ছেলেকে দেখতে না পেয়ে বাগানে খুঁজতে গেল তারা। এত দুষ্টু আর ছটপটে, এক মুহূর্ত স্থির নেই। এমন সময় গাঙ্গুলি মশাই তাদেরকে ইশারায় ডাকতে তারা নিঃশব্দে কাছে গিয়ে গাঙ্গুলি গিন্নির ঘরের দরজায় দাঁড়িয়ে দেখল তাদের ছেলে গাঙ্গুলি গিন্নির বিছানায় তার কোল ঘেঁষে বসে নানা রকম অঙ্গভঙ্গি করে কি যেন বকর বকর করে যাচ্ছে। আর গাঙ্গুলি গিন্নি, যিনি এই 2 দিন চোখ খুলেও তাকাতে চাননি, তিনি এই অসুস্থ শরীরেও ছেলের বকবকানি শুনছেন, মুখের মধ্যে অনাবিল হাসি আর চোখের কোণে জল নিয়ে। গাঙ্গুলি মশাই স্ত্রীর মুখে আবার সেই হাসি দেখে পরম খুশিতে কৌশিকের হাত চেপে ধরলেন। এ যাত্রায় হয়তো গিন্নিকে আবার ফিরে পেলেন এই ভেবে। তারপর তাড়াতাড়ি গরম দুধ আর ওষুধ আনতে দৌড়লেন তিনি। এতদিন ভয়ে ছেলেকে গাঙ্গুলি গিন্নির কাছে আসতে না দিলেও আজ কেন জানে না ছেলেকে ওনার এত কাছে বসে বকর বকর করতে দেখে কস্তরীর চোখে নিজের অজান্তে জল চলে এলো।
মনটা তার হালকা লাগছিল ভীষণ।